রাত ঠিক 1:17। কলকাতার একটি পুরনো ব্রিজ। একজন যুবক বাইক নিয়ে বাড়ি ফিরছিল। মাত্র 12 মিনিট পরে তার ফোনে শেষ যে ভয়েস রেকর্ডিংটি পাওয়া যায়, সেখানে শুধু একটি কথাই শোনা যায়, ওটা মানুষ নয়, ওটা আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। তারপর একটি বিকট চিৎকার, আর তারপর সম্পূর্ণ নীরবতা। আজও সেই যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি একজন সাবস্ক্রাইবারের পাঠানো অভিজ্ঞতার অনুপ্রেরণায় তৈরি। ঘটনাটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। আলো নিভিয়ে হেডফোন পরে শুনুন, কারণ আজ আমরা যাচ্ছি কলকাতার এক রহস্যময় ব্রিজে। আমার নাম রাহুল সেন। আমি কলকাতার সেক্টর 5-এর একটি আইটি কোম্পানিতে কাজ করি। অফিসের অতিরিক্ত কাজের কারণে সেদিন রাত হয়ে গিয়েছিল। বাইরে বেরিয়ে দেখি শহর প্রায় ঘুমিয়ে পড়েছে। বৃষ্টির শব্দ থেমেছে। রাস্তার আলো ভেজা রাস্তায় পড়ে অদ্ভুত এক পরিবেশ তৈরি করেছে। মোবাইলে ব্যাটারি মাত্র 9%। গুগল ম্যাপে শর্টকাট দেখালো একটি পুরনো ব্রিজের রাস্তা। অফিসের এক সহকর্মী বহুবার বলেছিল, রাহুল, রাত 12টার পরে ওই ব্রিজ দিয়ে যাস না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেদিন সেই ভুলটাই করেছিলাম। রাত তখন 1:34। বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া চারপাশে আর কিছুই শোনা যাচ্ছিল না। রাস্তার দুই পাশে সারি সারি পুরনো গাছ। হঠাৎ করেই ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। কয়েক সেকেন্ডের মধ্যেই কুয়াশা এত ঘন হয়ে গেল যে সামনে 10 হাতের বেশি কিছু দেখা যাচ্ছিল না। রাহুল নিজের মনে বলল, এত কুয়াশা হঠাৎ কোথা থেকে এলো? ঠিক তখনই মোবাইলের স্ক্রিনে নো সার্ভিস লেখা ভেসে উঠল। ব্রিজের শুরুতে পৌঁছাতেই সে একটি পুরনো লোহার সাইনবোর্ড দেখতে পেল। মরিচা ধরা বোর্ডে অস্পষ্ট অক্ষরে লেখা, রাত 12টার পরে এই ব্রিজে অযথা থামবেন না। বোর্ডের নিচে শুকিয়ে যাওয়া মালা ঝুলেছিল। মনে হচ্ছিল বহু বছর আগে কেউ সেটি রেখে গিয়েছিল। রাহুল হালকা হেসে বলল, লোকজনও না, ভয় দেখানোর জন্য কি না করে। বাইক এগিয়ে গেল। ব্রিজের মাঝামাঝি পৌঁছাতেই আশ্চর্য ঘটনা ঘটল। বাইকের ডিজিটাল মিটার হঠাৎ বন্ধ হয়ে গেল। হেডলাইট একবার জ্বলছে, একবার নিভছে। ইঞ্জিন কেঁপে উঠল। রাহুল দ্রুত অ্যাক্সেল বাড়ালো, কিন্তু বাইক যেন সামনে এগোতে চাইছে না। ঠিক সেই সময় দূরে সাদা পোশাক পরা একজন মহিলাকে দেখা গেল। তিনি ব্রিজের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে আছেন। লম্বা কালো চুল বাতাসে উড়ছে। রাহুল ভাবল, এত রাতে একজন মহিলা এখানে কি করছেন? সে ধীরে ধীরে বাইক থামিয়ে বলল, দিদি, আপনি ঠিক আছেন? কোনো উত্তর নেই। আবার ডাকলো, আপনার সাহায্য লাগবে? মহিলা নড়লেন না। ঠিক তখনই চারপাশের সব রাস্তার আলো একসঙ্গে নিভে গেল। পুরো ব্রিজ ডুবে গেল অন্ধকারে। মাত্র কয়েক সেকেন্ড পরে আলো ফিরে এল, কিন্তু মহিলাটি আর সেখানে নেই। রাহুলের বুক ধড়ফড় করতে লাগলো। সে চারদিকে তাকলো, কেউ নেই। হঠাৎ তার কানের কাছে খুব আস্তে একটি নারী কণ্ঠ ভেসে এল, আমাকে দেখছো? রাহুল চমকে পিছনে তাকলো। কেউ নেই। তার কপালে ঠান্ডা ঘাম জমে গেল। ঠিক তখনই বাইকের রিয়ার ভিউ মিররে সে দেখলো সেই সাদা পোশাকের মহিলা তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছেন। কিন্তু যখন ঘুরে তাকলো, সেখানে কেউ ছিল না। ভয়ে তার হাত কাঁপতে শুরু করলো। সে দ্রুত বাইক স্টার্ট দিতে গেল। একবার, দুবার, তিনবার বাইক স্টার্ট নিচ্ছে না। হঠাৎ ব্রিজের নিচ থেকে ভেসে এল এক মহিলার কান্নার শব্দ। তার সঙ্গে মিশে গেল কারো ফিসফিস করে বলা কয়েকটি শব্দ, ফিরে এসো। রাহুল বুঝতে পারছিল কিছু একটা ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু সে তখনও জানতো না এই ব্রিজে সে একা নেই, আর যে ছায়া তাকে অনুসরণ করেছে সে কোনো মানুষ নয়। রাহুলের হাত কাঁপছে। বাইক কোনোভাবেই স্টার্ট নিচ্ছে না। চারপাশে ঘন কুয়াশা। ব্রিজের নিচে নদীর কালো জল। বাতাসে ভেসে আসছে পচা শ্যাওলা আর ভেজা মাটির গন্ধ। হঠাৎ মনে হলো কেউ খালি পায়ে ধীরে ধীরে তার দিকে হাঁটছে। শব্দটা যত এগিয়ে আসছে, রাহুলের বুকের ধড়ফড় তত বাড়ছে। সে সাহস করে পিছনে তাকলো।
কেউ নেই, কিন্তু শব্দ থামেনি। বরং এখন মনে হচ্ছে শব্দটা তার চারপাশে ঘুরছে। ঠিক তখনই তার মোবাইল নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা ডোন্ট লুক ব্যাক। রাহুলের গলা শুকিয়ে গেল। সে কিছু বুঝে ওঠার আগে মোবাইলটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তারপর একটি ঠান্ডা নিঃশ্বাস এসে লাগলো তার ঘাড়ে। এবার সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে পিছনে তাকলো, কেউ নেই, কিন্তু বাইকের সিটের ওপর ভেজা কাদামাটির মতো 5টি আঙুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। সে আতঙ্কে বাইক ছেড়ে দৌড়াতে শুরু করলো। কুয়াশার মধ্যে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে দেখতে পেল একটি পুরনো পুলিশ চেকপোস্ট। ভেতরে আলো জ্বলছে। সে ছুটে ভিতরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, কেউ কেউ আমাকে তাড়া করেছে। কিন্তু ভেতরে কোনো মানুষ নেই। ধুলোয় ঢাকা টেবিল, ভাঙা চেয়ার, দেওয়ালে ঝুলছে বহু বছর আগের একটি ক্যালেন্ডার। মনে হচ্ছে বহুদিন ধরে এখানে কেউ আসেনি। ঠিক তখনই টেবিলের ওপর রাখা একটি পুরনো ডায়েরি নিজে থেকেই খুলে গেল। পাতায় লেখা, যারা রাত 1:30 এর পরে এই ব্রিজে থেমেছে তাদের অনেকেই আর বাড়ি ফিরতে পারেনি। রাহুল দ্রুত পাতাগুলো উল্টাতে লাগলো। এক জায়গায় একটি সাদা কালো ছবি। ছবিতে এক তরুণী, সাদা শাড়ি, মুখে মৃদু হাসি। ছবির নিচে লেখা মেঘনা দত্ত, মৃত্যু 17 অক্টোবর 2004। ঠিক তখনই ডায়েরির শেষ পাতায় লাল কালি দিয়ে একটি নতুন বাক্য ফুটে উঠতে লাগলো, যেন অদৃশ্য কেউ লিখছে পরের নাম। ধীরে ধীরে অক্ষরগুলো স্পষ্ট হলো, রাহুল সেন। রাহুলের হাত থেকে ডায়েরি মাটিতে পড়ে গেল। সে পিছিয়ে আসতেই ঘরের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে একটি নারী কণ্ঠ ফিসফিস করে বলল, তুমি এবার আমার সঙ্গে চলবে। এক ঝলক বিদ্যুতের আলো পুরো ঘর আলোকিত করল। আর সেই আলোয় রাহুল দেখল দরজার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। এই প্রথম তার মুখ স্পষ্ট দেখা গেল, কিন্তু সেটি মানুষের মুখ নয়। চোখ দুটো সম্পূর্ণ কালো, ঠোঁটে জমাট বাঁধা রক্ত, ঘাড় অস্বাভাবিকভাবে একদিকে বেঁকে আছে, আর তার ঠোঁটে ধীরে ধীরে ফুটে উঠছে এক ভয়ঙ্কর হাসি। রাহুলের মনে হলো আজ হয়তো সে আর জীবিত অবস্থায় এই ব্রিজ ছেড়ে যেতে পারবে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে তাকিয়ে রাহুলের মনে হচ্ছিল তার বুকের ভেতরের হৃদস্পন্দন যেন থেমে যাবে। মহিলাটি একটু নড়ছেন না, তবুও মনে হচ্ছে তিনি ধীরে ধীরে কাছে চলে আসছেন। হঠাৎ ধাম, চেকপোস্টের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে খুঁটখুঁটে অন্ধকার। রাহুল মোবাইলের টর্চ জ্বালালো। আলো পড়তেই মহিলাটি আর সেখানে নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছে। একটি, দুটি, তিনটি পায়ের ছাপগুলো সোজা রাহুলের দিকেই এগিয়ে আসছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। রাহুল ভয়ে দরজার দিকে দৌড়ে গেল। অনেক কষ্টে দরজাটি খুলে বাইরে বেরিয়ে এল। ব্রিজের ওপর তখন কুয়াশা আরো ঘন। ঠিক সেই সময় দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। একজন বৃদ্ধ লণ্ঠন হাতে ধীরে ধীরে এগিয়ে আসছেন। রাহুল দৌড়ে তার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজও সে শান্তি পায়নি। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কাকে বলছেন? বৃদ্ধ বললেন, বছর 20 আগে এই ব্রিজের মেঘলা নামে এক স্কুল শিক্ষিকা নিখোঁজ হন। সরকারি নথিতে দুর্ঘটনা লেখা হলেই গ্রামের মানুষ বিশ্বাস করে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। অপরাধীরা কখনো ধরা পড়েনি। তারপর থেকেই অনেক পথচারী মাঝরাতে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখার দাবি করেছেন। রাহুল কাঁপা গলায় বলল, তাহলে উনি কি আমাকে মারতে চান? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সবাইকে নয়, কিন্তু যাদের তিনি থামান তাদের কাছে তিনি যেন কিছু বলতে চান। কেউ ভয় পালায়, কেউ আর ফিরে আসে না। ঠিক তখনই ব্রিজের এক প্রান্ত থেকে ভেসে এলো সেই একই কণ্ঠ, ফিরে এসো। বৃদ্ধের মুখের রং বদলে গেল। তিনি বললেন,
এখনই এখান থেকে বেরিয়ে যাও। একবার যদি সে তোমার নাম ধরে ডাকে, পিছনে তাকাবে না। রাহুল বাইকের দিকে ছুটল। অদ্ভুতভাবে এবার বাইক একবারেই স্টার্ট নেই। সে দ্রুত ব্রিজ ছেড়ে বেরিয়ে যেতে লাগলো। কিন্তু রিয়ার ভিউ মিররে যা দেখল তা দেখে তার রক্তহীন হয়ে গেল। পুরো ব্রিজ জুড়ে অসংখ্য ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে সেই সাদা শাড়ি পরা মহিলা। তিনি ধীরে ধীরে হাত তুললেন, তারপর খুব আশায় বললেন, আমি এখনো অপেক্ষা করছি। রাহুল আর পেছনে তাকায়নি, সোজা বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে দিল। কিন্তু সেই রাতেই তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে একটি ভয়েস মেসেজ আসে। মেসেজে মাত্র কয়েক সেকেন্ডের শব্দ। প্রথমে নদীর জলের আওয়াজ, তারপর একটি নারী কণ্ঠ খুব আস্তে ফিসফিস করে বলল, তুমি বেঁচে গেছো। কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। রাহুলের হাত থেকে মোবাইল পড়ে গেল, কারণ সে জানত যদি সত্যিই সেই কণ্ঠ ব্রিজ থেকে আসে, তাহলে সে এখনো তাকে ছেড়ে যায়নি। রাতের সেই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। রাহুল নিজেকে বোঝাতে লাগলো সবকিছু হয়তো আতঙ্কের কারণে ভুল দেখেছিল। অফিস, বাড়ি, বন্ধু, ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হয়ে উঠছিল। কিন্তু প্রতি রাত 1:17 মিনিটে ঠিক একই ঘটনা ঘটতে শুরু করলো। তার মোবাইল নিজে থেকেই বেজে উঠত। স্ক্রিনে কোনো নম্বর থাকতো না। ফোন ধরলেই শুধু নদীর জলের শব্দ, আর তারপর সেই পরিচিত নারী কণ্ঠ, ফিরে এসো। একদিন রাহুল সিদ্ধান্ত নিল, এভাবে আর নয়, সে সত্যিটা জানবেই। পরদিন সকালে সে পুরনো সংবাদপত্র, লাইব্রেরির নথি এবং এলাকার প্রবীণ মানুষদের সঙ্গে কথা বলতে শুরু করল। ধীরে ধীরে একটি ভয়ঙ্কর তথ্য সামনে এলো। প্রায় 20 বছর আগে মেঘালা দত্ত নামে এক স্কুল শিক্ষিকা হঠাৎ নিখোঁজ হন। সরকারি রিপোর্টে লেখা হয়েছিল দুর্ঘটনা, কিন্তু স্থানীয় মানুষ বিশ্বাস করতেন তিনি দুর্ঘটনায় মারা যাননি। একটি অপরাধ চক্র তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে রাখতে তাকে হত্যা করে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। মামলাটি পরে চাপা পড়ে যায়। অপরাধীরা কখনো শাস্তি পায়নি। সেই রাতেই রাহুল আবার ব্রিজে গেল। বৃষ্টি পড়ছে, চারপাশে কুয়াশা। ঘড়িতে রাত 1:17। সে ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে বলল, মেঘলা, যদি তুমি সত্যি এখানে থাকো, আমি পালাবো না। হঠাৎ চারদিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। রাস্তার সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারের মধ্যে ধীরে ধীরে একটি সাদা অবয়ব এগিয়ে এলো। মেঘলা, কিন্তু এবার তার চোখে আর রাগ নেই, শুধু গভীর কষ্ট। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমার গল্প কেউ শোনেনি। রাহুল সাহস করে বলল, আমি শুনব। মুহূর্তের মধ্যে তার চোখের সামনে একের পর এক দৃশ্য ভেসে উঠতে লাগলো। অন্ধকার রাত, আতঙ্কে ছুটে চলা এক নারী, কয়েকজন মুখোশধারী লোক, আর নদীর গর্জন। রাহুল সব বুঝে গেল। সে প্রতিজ্ঞা করল ঘটনাটি নিয়ে একটি ভিডিও তৈরি করবে। মানুষকে জানাবে কিভাবে একজন নারীর মৃত্যু বছরের পর বছর অজানাই থেকে গেছে। পরদিন থেকেই সে তথ্য সংগ্রহ শুরু করল। কিন্তু ভিডিও প্রকাশের আগের রাতে তার ল্যাপটপ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ফাইলগুলো একে একে মুছে যেতে লাগলো। শেষে স্ক্রিনে শুধু একটি বাক্য ভেসে উঠল, সব সত্যি প্রকাশের জন্য নয়। বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। রাহুল ধীরে ধীরে পিছনে ঘুরল। দরজার কাছে দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা মহিলা। কিন্তু এবার তিনি একা নন। তার পিছনে আরো অনেক ছায়ামূর্তি, যারা নাকি বছরের পর বছর ধরে ওই ব্রিজে নিখোঁজ হয়েছে বলে গুজব রয়েছে। সবাই একসঙ্গে রাহুলের দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ সব আলো জ্বলে উঠল। ঘরে কেউ নেই। কয়েকদিন পরে রাহুল তার ভিডিও প্রকাশ করল। ভিডিওটি ভাইরাল হয়ে গেল। অনেক দর্শক কমেন্টে লিখলেন, আমরা ওই ব্রিজে অদ্ভুত কিছু দেখেছি। কেউ লিখলেন, রাত 1টার পরে সেখানে গেলে একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। আবার কেউ লিখলেন, তিনি শুধু একটাই কথা বলেন, আমাকে বাড়ি পৌঁছে দেবে। আজও সেই ব্রিজ আছে। দিনের বেলায় হাজার হাজার মানুষ সেখানে যাতায়াত করেন, কিন্তু গভীর রাতে যখন
কুয়াশা নেমে আছে আর নদীর ওপর দিয়ে ঠান্ডা বাতাস বইতে থাকে, তখন নাকি এখনো কেউ কেউ সেই সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান। তিনি কারো ক্ষতি করতে চান নাকি শুধু নিজের অসমাপ্ত গল্প কাউকে বলতে চান, তার উত্তর আজও অজানা। হয়তো আপনি যদি কোনোদিন গভীর রাতে সেই ব্রিজ পার হন, আর কেউ যদি খুব আস্তে জিজ্ঞেস করে, আমাকে বাড়ি পৌঁছে দেবে, পিছনে ফিরে তাকানোর আগে একবার ভেবে নেবেন।